জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কালো পতাকা দেখলেন সিদ্দিকুল্লাহ, টিএমসি কর্মীরা বললেন ধান্দাবাজ, চিটিংবাজ, তোলাবাজ একটা। বাংলায় এখন মুসলিম লীগ 2 সরকার, শ্রমিকের সম্বর্ধনা সভায় বললেন শুভেন্দু। সিপিএম হইতে সাবধান, বার্তা দিলেন বিজেপি কর্মীদের। পৃথিবীর কোন শক্তি মমতাকে চতুর্থবার ক্ষমতায় আনতে পারবে না, বঙ্গ বিজেপির সভাপতি হয়েই হুঙ্কার শ্রমিকের। শ্রমিক রাজ্য সভাপতি হতেই মুখ খুললেন দিলীপ ঘোষ। শ্রমিকের টিএমসি সাফ হুঙ্কারের মাঝে দল ছাড়ার বিরাট হুঁশিয়ারি, রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর গর্জনে তোলপাড়। কে পায়নি দেখব না, দুর্নীতি দেখলেই পদক্ষেপ, প্রাথমিকের 32,000 নিয়োগ বাতিল মামলায় হাইকোর্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেই নির্বাচনী হুঙ্কার শ্রমিক ভট্টাচার্যের গলায়। তার দাবি 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয় ঘটছেই। পৃথিবীর কোন শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে পারবেন না বলে ঘোষণা করলেন তিনি। পশ্চিমবঙ্গকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাইলে বিজেপি ছাড়া অন্য উপায় নেই বলেও জানালেন। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে সরকারিভাবে বৃহস্পতিবার রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শ্রমিক। আর বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হয়েই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক দিলেন তিনি। শ্রমিক বলেন, বাংলায় বিজেপি পারে তৃণমূলকে হারাতে, বিজেপি তৃণমূলকে হারাবে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। নির্বাচনে বিজেপি আদৌ তৃণমূলের মোকাবিলা করতে পারবে কিনা সেই নিয়ে কম বিচার বিশ্লেষণ চলছে না। মমতার বিকল্প মুখ বিজেপি তুলে ধরতে পারবে কিনা সেই প্রশ্ন তুলছেন কেউ কেউ। তবে শ্রমিকের কথায় মমতার মুখ কোথায়, নতুন বিতর্ক। আর এই যে মুখকে মানুষ প্রত্যাখ্যান করছেন, যে মুখকে বিসর্জন দিতে চাইছেন, তার বিকল্প মুখের প্রয়োজনই নেই। তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূলের বিসর্জন হচ্ছে। বাংলার মানুষ মুক্তি চান, বাঁচতে চান, শিল্প চান, বাংলার মেধাকে বাইরে যেতে দিতে চান না, ঘরের ছেলেকে ঘরে রাখতে চান। তৃণমূল বাংলাকে বাজারে পরিণত করেছে, আলু পটলের মতো মেধা চাকরি বিক্রি হচ্ছে। শিক্ষিত ছেলেমেয়েরা আইটি শ্রমিকে পরিণত হয়েছেন। 18,000 টাকার চাকরি করতে বেরোতে হচ্ছে বলেও অভিযোগ তোলেন শ্রমিক। তিনি জানান, ইংরেজরা আসার আগে শিল্প উৎপাদন এবং বাণিজ্যে ভারতের অবদান ছিল 40%, ইংরেজ আমলে তা কমে 30% হয়। কিন্তু মমতা এমন বাংলা বানিয়েছেন যাতে অবদান 8% নেমে এসেছে। মমতার ভ্রান্ত নীতির জন্যই আলু চাষিরা আত্মহত্যা করছেন, বামেরাও পাশে নেই বলে দাবি করলেন শ্রমিক। চাল উৎপাদনে বাংলা 1 থেকে 3-এ নেমে গিয়েছে বলেও জানান তিনি। 1946 সালের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করেন শ্রমিক। বলেন, কোন কলকাতা এটা? 1946-এর পরিস্থিতি তৈরি করে দিয়েছেন মমতা। সেই সময় মধ্য কলকাতায় মহিলাদের উরু কেটে ঝুলিয়ে দেওয়া হয়েছিল আতঙ্ক তৈরি করতে। স্লোগান উঠেছিল, পহলে পাকিস্তান দেনা পড়েগা তभी ভারত স্বাধীন হোগা, কান মে বিড়ি মুহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান। মমতা বলছেন, পশ্চিমবঙ্গ নাম চান না, শুধু বাংলা রাখতে হবে। ইংরেজিতে ডাব্লিউ দিয়ে লেখায় পশ্চিমবঙ্গ নিচে থাকে, তাই নাকি এমন দাবি? বড় নেতারা তো সভায় সবার শেষেই বলেন, আসলে বাংলার ইতিহাস ভুলিয়ে দেওয়াই উদ্দেশ্য। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল বিজেপির বিরুদ্ধে বর্বরোচিত আক্রমণে নেমেছিল বলেও দাবি করেন শ্রমিক। তার বক্তব্য, একটা রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে না, প্রতিদিন বিচার ব্যবস্থাকে আক্রমণ করে চলেছে। একজন মুখ্যমন্ত্রী অশোক স্তম্ভের নিচে বসে সরকারি দপ্তর থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন। বিধানসভার স্পিকার সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি ধূলিসাৎ করে দিয়েছেন। মানুষ এর জবাব দেবে। উপস্থিতে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। নিজের বিধানসভা কেন্দ্রে মন্তেশ্বর ঢুকতেই দেখানো হলো কালো পতাকা, উঠল গো ব্যাক স্লোগান। মন্ত্রীকে তার দলেরই লোকজন বললেন ধান্দাবাজ, চিটিংবাজ, তোলাবাজ। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ মন্তেশ্বরের মালডাঙ্গায় পৌঁছন সিদ্দিকুল্লাহ। মন্ত্রীকে দেখেই কালো পতাকা হাতে নিয়ে এগিয়ে আসেন গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম শেখ। তুমুল চিৎকার শুরু করেন তারা, কালো পতাকা দেখাতে থাকেন। মাঝে একবার ঘুরে দাঁড়িয়েও যান ক্ষুব্ধ মন্ত্রী। তার অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতি আহমেদ হোসেনের অঙ্গুলি হেলনে পুলিশের সামনে গুন্ডা বাহিনী তাকে কালো পতাকা দেখায়, তার দিকে তেড়ে আসে। যে সময় ঘটনা ঘটেছে সেই সময় পুলিশ চুপচাপ দাঁড়িয়েছিল। পুলিশ ইচ্ছা করলেই তাদের সরিয়ে দিতে পারত, কিন্তু তা করেনি। মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম শেখ বলেন, আমাদের এখানে তোলাবাজ, ধান্দাবাজ, চিটিংবাজ মন্ত্রী আছেন, উনি তোলা ছাড়া কিছুই বোঝেন না। 4 বছর অতিক্রান্ত হয়ে 5 বছর হলো আমরা ভেবেছি একজন মন্ত্রী পেয়েছি। মন্তেশ্বরবাসীর সুরাহা হবে। সবার চাল গমের প্রয়োজন হয় না, কিছু মানুষের সার্টিফিকেটেরও দরকার পড়ে।
কিন্তু তা থেকে মানুষ বঞ্চিত হয়েছেন। আজ উনি কিছু তোলাবাজকে সঙ্গে নিয়ে এসেছেন পরিযায়ী শ্রমিকের মতো এখানে। 4 বছর পর এখানে দালালি করতে এসেছে। আমরা দলীয় ভাবে ওকে পাশে পাইনি, সাধারণ মানুষ হয়েও সাহায্য পাইনি। প্রাথমিকের 32,000 নিয়োগ বাতিল মামলায় বৃহস্পতিবার কড়া পর্যবেক্ষণ সামনে আনলো কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এদিন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কে সুবিধা পেয়েছে কে পায়নি সেটা বিচার্য নয়, আমরা দুর্নীতি দেখলে পদক্ষেপ নেব। এদিন মামলার শুনানিতে শিক্ষকদের একাংশের আইনজীবী অনিন্দ মিত্র বলেন, স্পাইরাল বাইন্ডিং সংক্রান্ত তথ্য কিভাবে গ্রহণযোগ্যতা পেল? বোর্ড তো কোনো বাধা দেয়নি। 2014 সালে টেট, কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয় 2016 সালে। ওএমআর শিট মূল্যায়নের দায়িত্ব ছিল এসবিএসই রায় সংস্থার হাতে। দুর্নীতি হলে সেটা তো টেট সংক্রান্ত, নিয়োগ প্রক্রিয়ায় নয়। এরপরে বিচারপতি প্রশ্ন তোলেন, দুটোই তো একে অপরের সঙ্গে সম্পর্কিত। একটিতে দুর্নীতি হলে সেটির প্রভাব নিয়োগেও পড়তে বাধ্য। সওয়ালে অনিন্দ মিত্র আরো বলেন, যত শূন্যপদ ছিল তার থেকে বেশি নিয়োগ হয়েছে ঠিকই, কিন্তু তাই বলে আমরা নিয়োগ খারিজের পক্ষপাতী নই। তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গ্রেফতার হয়েছিলেন ঠিকই, কিন্তু সেটা নিয়োগ নয়, দুর্নীতির জন্য। আর একক বেঞ্চের নির্দেশে যদি সকলের নিয়োগই বাতিল হয়, তাহলে প্রশ্ন ওঠে ন্যায় বিচার নিয়ে। সকলের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এটা আদালত কিভাবে ধরে নিচ্ছে? যার প্রত্যুত্তরে বিচারপতির করা জবাব, আমরা দেখব কে দুর্নীতির সুবিধা পেয়েছে, কে পায়নি সেটা খতিয়ে দেখা হবে না। দুর্নীতি দেখলেই আমরা ব্যবস্থা নেব। আইনজীবীর দাবি, আবেদনকারীদের মৌখিক বক্তব্যের ভিত্তিতে অনেক সময় নিয়োগের মডিফিকেশন হয়েছে। তা নিয়েও আদালতের প্রশ্ন, মৌখিক বক্তব্যের ভিত্তিতে কিভাবে প্রক্রিয়া বদলানো হয়? নিয়োগ বাতিল মামলায় যে আরো জটিলতা বাড়তে চলেছে এবং নিয়োগপত্র পাওয়া বহু শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে, তা স্পষ্ট হয়ে উঠছে প্রতিটি শুনানিতে। 7ই জুলাই এই মামলার পরবর্তী পর্বে কি সিদ্ধান্ত আসে তার দিকেই তাকিয়ে গোটা রাজ্য। শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি হওয়ার পর দলের অন্দরের জল্পনা নিয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। 2026 সালের ভোটে শ্রমিককে সামনে রেখে দলের চলা উচিত কিনা এমন প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, স্বাভাবিকভাবেই উনি আমাদের নেতা এবং বিরোধী দলনেতাও, সুতরাং ওদের কথা মতো চলতে হবে। তিনি আরো জানান যে শ্রমিক ভট্টাচার্য একজন সিনিয়র নেতা এবং দলের নিয়ম মেনেই তিনি দায়িত্ব পেয়েছেন। দিলীপ ঘোষ, যিনি বর্তমানে কোনো পদে নেই, নিজেকে একজন সাধারণ কর্মী হিসেবে দেখছেন এবং বিশ্বাস করেন শ্রমিক সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারবেন। সম্প্রতি বিজেপি থেকে নতুন দল গঠনের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন দিলীপ ঘোষ। তার মতে 70 বছর ধরে লড়াই করে বিজেপিকে দাঁড় করানো হয়েছে এবং আলাদা দল গঠনের কোনো প্রয়োজন নেই। অন্যদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেছেন যে তিনি দলে কোণঠাসা হয়ে দলের লাইনে ফেরার চেষ্টা করছেন। দিলীপ ঘোষের দলীয় সাংগঠনিক কর্মসূচি থেকে দূরে থাকা এবং দীঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ নিয়ে বিজেপির অভ্যন্তরে অসন্তোষ দেখা গিয়েছে। দলের মধ্যে প্রশ্ন উঠেছে, দিলীপ ঘোষ কি শ্রমিকের নেতৃত্ব মেনে নেবেন? এই প্রশ্ন এখন মণ্ডল থেকে মণ্ডলে ছড়িয়ে পড়ছে। আজ বৃহস্পতিবার থেকে শনিবার ফের বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের 5টি জেলায়। জুন মাসে বর্ষার মরশুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। উত্তরবঙ্গে শুধুমাত্র মালদা জেলাতে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। জুন মাসে স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি বৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান জেলাতে। এছাড়াও স্বাভাবিক বৃষ্টি হয়েছে হাওড়া, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। কলকাতায় জুন মাসে প্রায় 13% বৃষ্টির ঘাটতি থেকে গেছে। আজ দুপুর পর্যন্ত ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে 30 থেকে 40 কিমি গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস 4 জেলাতে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। শুক্রবার দক্ষিণবঙ্গের 5টি জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টি। শনিবার দক্ষিণবঙ্গের 8টি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। শনিবার কলকাতায় বৃষ্টি বাড়বে। রবিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবার ও সোমবার ভারী বৃষ্টি না হলেও আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে সব জেলায়। উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। নিচের দিকে জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। বুধবার দুপুর পর্যন্ত দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে 2-1 পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।
বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা। শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কমবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে। বারবার হেনস্থার শিকার হতে হয়েছে তাকে, তাও আবার পুলিশের হাতেই। এমন অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ নিয়ে মামলা দায়েরের আবেদন জানানো হয়। মামলা দায়েরের অনুমতিও মিলেছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে। সম্প্রতি সুকান্তকে কেন্দ্র করে বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে এসেছে, কখনো বজবজে, আবার কখনো খাস কলকাতাতেই। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপির রাজ্য সভাপতি। গ্রেফতারও হয়েছেন তিনি। পরে ব্যক্তিগত বন্ডে জামিন পান। বিজেপির অভিযোগ, বিভিন্ন বিষয়ে প্রতিবাদ দেখাতে গিয়ে বারবার পুলিশের হাতে হেনস্থার শিকার হতে হয়েছে। বুধবার হাইকোর্টে মামলা দায়েরের সময় বজবজ এবং কসবা কাণ্ডের প্রতিবাদের সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সুকান্তর আইনজীবী। তার বক্তব্য, সুকান্তকে বারবার পুলিশি হেনস্থার সম্মুখীন হতে হয়েছে। পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকেও চিঠিও লেখা হয়েছিল, কিন্তু কোনো জবাব আসেনি। তারপরেই মামলা দায়েরের অনুমতি দেয় হাইকোর্ট। চলতি বছরে বিহারে বিধানসভা ভোট। ঠিক তার আগে সেখানে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা করার কথা ঘোষণা করেছিল নির্বাচন কমিশন, যা বিতর্কের জন্ম দেয়। সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, বাংলায় প্রয়োগের আগে টেস্ট ড্রাইভ চলছে কি? নিবিড় সমীক্ষা করে ঘুরপথে এনআরসি আনার পথ প্রশস্ত করছে কেন্দ্র। শেষ পর্যন্ত মমতার প্রতিবাদে পিছু হটল নরেন্দ্র মোদী সরকার। সোমবার নিবিড় সমীক্ষা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। নয়া নির্দেশিকায় ঠিক কি বলা হয়েছে? বিহারের 2003 সালের ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখানে নথিভুক্ত 4.96 কোটি ভোটারের নথি রয়েছে। নতুন করে আর কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। 4.96 কোটি ভোটারের স্বীকৃতির জন্য বাবা বা মায়ের কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। কোন ভোটারের নাম যদি 2003 সালের বিহারের ভোটার তালিকায় নাও থাকে, সেক্ষেত্রে তিনি নিজের বাবা কিংবা মায়ের অন্য কোনো নথির পরিবর্তে 2003 সালের ভোটার তালিকাটি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ মা কিংবা বাবার জন্য আলাদা করে কোনো নথি দেখানোর প্রয়োজন নেই। মোট ভোটারদের প্রায় 60%কে কোনো নথি জমা দিতে হবে না। শুধু 2003 সালের ভোটার তালিকা থেকে বিবরণ যাচাই করে আবেদন ফর্ম জমা দিতে হবে। উল্লেখ্য, নির্বাচন কমিশনের আগের নির্দেশিকায় বলা হয়েছিল 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 2রা ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম, তাদের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ স্বরূপ একটি নথি কিংবা তাদের বাবা কিংবা মায়ের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ রয়েছে এমন একটি নথি জমা দিতে হবে। এছাড়াও যেসব ভোটার 2রা ডিসেম্বর 2004 তারিখের পর জন্মগ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে নিজের জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণ হিসেবে যে কোনো একটি নথি এবং বাবা মায়ের জন্ম তারিখ ও জন্মস্থান প্রমাণের নথি জমা দিতে হবে। যদি কারো বাবা কিংবা মা ভারতীয় না হন, সেক্ষেত্রে তার পাসপোর্ট ও সন্তান জন্মের সময়কার ভিসার কপি জমা দিতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী যে সবার আগে প্রতিবাদে সোচ্চার হয়েছেন, সে কথা মনে করিয়ে দেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কমিশনের নতুন বিজ্ঞপ্তি প্রসঙ্গে তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে প্রথম আওয়াজ তুলেছিলেন। অবশেষে তার চাপে কমিশনকে নির্দেশিকা প্রত্যাহার করে নতুন নির্দেশিকা জারি করতে হলো। মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত রাখতে বারংবার মমতাদি বেড়ালের গলায় ঘণ্টা বাঁধার কাজটা করে চলেছেন। ওর আন্দোলনের জন্য সারা দেশ সচিত্র ভোটার পরিচয়পত্র পেয়েছে, সেই ধারা আজও অব্যাহত। শনিবার রাতে 19 বছরের এক যুবতীকে ধর্ষণের অভিযোগে এক 27 বছরের যুবককে গ্রেফতার করল কল্যাণী থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে কল্যাণী পুরসভার 1 নম্বর ওয়ার্ডে। অভিযোগ, শনিবার রাতে বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে ওই যুবতীকে ধর্ষণ করে অভিযুক্ত। ঘটনাস্থল ছিল বাড়ির কাছে একটি স্কুলের পেছনের নির্জন এলাকা। অভিযুক্ত যুবকের নাম এখনো প্রকাশ্যে আসেনি, তবে সে কল্যাণী মুরাতিপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। রবিবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যুবতীর বাবা মা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ। রবিবার দুপুরে যুবতীর মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।